বিজয় এক অবিরাম পথ চলার নাম। সেই পথ চলার 50 বছরের মাইল ফলকে দাঁড়িয়ে আমরা। এই অগ্রযাত্রায় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীদের পাশাপাশি সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা এদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের কাজ। তাদের স্বপ্ন, তাদের ভাবনাগুলো আমরা তুলে আনতে চাই আমাদের অনুষ্ঠানে, এবং সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। আপনাদের সঙ্গে আছি সৌমিত্র, শুভ্র। সুবর্ণ জয়ন্তীর এই অনন্য দিনে দাঁড়িয়ে আমাদের আজকের বিষয় ভালোবাসি বাংলাদেশ। দেশকে আমরা আমাদের নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, নিজেদের সামগ্রিক যেই প্রচেষ্টা তার মধ্য দিয়ে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসতে চাই, এবং আমাদের ভালোবাসা দিয়ে এই দেশটিকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আমাদের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন অতিথি। শুরু করতে চাই নারী ক্রিকেট সংগঠক আরিফা জাহান বিথিকে দিয়ে। আরিফা জাহান বিথি, আপনাকে বিজয়ের শুভেচ্ছা, সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা, স্বাগত আমজনতায়। বাংলাদেশ একটা মাইল ফলক অতিক্রম করছে, একটা বিশেষ দিন অতিক্রম করছে। এই বিশেষ দিনে নারীদের ক্রিকেট, এবং ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগের অংশ, সেই জায়গায় নারীদের ক্রিকেট কতখানি এগিয়েছে, এবং আপনি নিজে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেছেন, ক্রিকেটার হতে চাওয়া তরুণদের নিয়ে কাজ করছেন। আপনার উদ্যোগটি শুনতে চাই, এবং এই বিশেষ দিনে আপনার মূল্যায়নও শুনতে চাই বাংলাদেশের ক্রিকেট, বিশেষ করে নারী ক্রিকেট নিয়ে সংক্ষেপে। ধন্যবাদ ভাইয়া। প্রথম হচ্ছে বিজয় সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি 50 বছর পূর্তি উপলক্ষে। নারীদের ক্রিকেট নিয়ে আমার প্রথমে পথ চলা, আমি একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে, কিন্তু পরবর্তীতে আমি কোচিং লেভেলে আসি এবং আমার ক্রিকেট একাডেমিটা চালু করি। এবং এই 50 বছরের বিজয় দিবসে এসে যদি আমি কিছু বলতে চাই, তাহলে বলতে পারবো যে দেখেন, এখনো হচ্ছে আমরা আজকের দিনে 50 বছরে পা রাখছি, অথচ এখন অবধি নারী ক্রিকেটে যদি বলি, এখন অব্দি নারী ক্রিকেটে নারী পুরুষের একটা বৈষম্যতা এখনো রয়েছে। আমরা কিন্তু আজকে এই নারী ক্রিকেটের বৈষম্যটার জন্য কিন্তু আজকে আমাদের 50 বছরটা না, আমাদের এখানে বৈষম্য জিনিসটাকে শেষ করার জন্যই আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধের মাধ্যমে আমরা একটা জাতিকে রিপ্রেজেন্ট করছি, এবং সেখানে সব থেকে বড় বৈষম্যটা হচ্ছে নারী। কিন্তু এই বৈষম্যটা যদি না থাকতো, তাহলে আমার কাছে মনে হয় যে ক্রিকেটে নারীরা আরো বেশি এগিয়ে যেত, এবং একটা ভালোভাবে একটা দেশকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারতো, আরো ভালোভাবে। আচ্ছা, আরও ভালোভাবে করতে পারতেন। আক্ষেপের কথাও ফুটে উঠলো বলতে হবে আপনার কণ্ঠে। আরও কথা হবে আরিফা জাহান বিথি। আমাদের সঙ্গে রয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের হেড অফ কমিউনিকেশন সালমান খান। সালমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। বিজয়ের শুভেচ্ছা, সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, এবং রীতিমতো মানবতার অনন্য সব নজির স্থাপন করে চলেছেন আপনারা। করোনা মহামারী তো নিরলসভাবে কাজ করেছেন। উদ্যোগের পেছনের গল্পটা একটু ছোট করে শুনতে চাই, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর যে নিরন্তর চেষ্টা, বাংলাদেশের ভালো করবার, শুভ করবার যে উদ্যোগ, সেটিকে আপনারা কতখানি জারি রাখতে পেরেছেন বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। তো বিদ্যানন্দ ফাউন্ডেশন আজকে আসলে সুবর্ণ জয়ন্তীর এই মুহূর্তে এসে আসলে একটা বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে, এবং এটি শুধুমাত্র এখন যে আমরা যারা উদ্যোক্তা বিদ্যানন্দ ফাউন্ডেশন, এটা আমাদের উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম না, এটি এখন বলা যায় কি যে দেশের মানুষের একটি প্ল্যাটফর্ম বলা যায়। এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে অন্যান্য অর্জনগুলো আছে, এর মধ্যে আমরা এটাকেও একটা বলতে পারি যে আমাদের একটা বিদ্যানন্দ আছে, বিদ্যানন্দের মতো একটা প্ল্যাটফর্ম আছে, যেটা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করে সবসময়। তো আমরা আসলে চলমান যে করোনা পরিস্থিতি আমরা দেখেছি 2020-এ, 2021-এ করোনা পরিস্থিতি, তো এই করোনা পরিস্থিতিতে যখন বিদ্যানন্দ ফাউন্ডেশন সামনে এগিয়ে আসে, সেই সময় আসলে মানুষ যেভাবে ফাউন্ডেশন, এই বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে একত্রতা ঘোষণা করে, এবং যেভাবে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছিল, আসলে সেটা সত্যি বলার মতো না। এবং আমরা আসলে ইন্সপিরেশনটা ওখান থেকেই পাই, যে উদ্যোগটা আমরা ছোট আকারে নিয়েছিলাম, খুব ছোট পরিসরে, কিন্তু সেই উদ্যোগটা আসলে এত বড় হতে পারে, এবং যেখানে আসলে সর্বসাধারণের অংশগ্রহণের মাধ্যমে একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ চাইলে যে বড় কিছু করতে পারে, বড় একটা পরিবর্তন আনতে পারে, সেটা কিন্তু আমরা এই করোনার সময় দেখেছি বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের মাধ্যমে। এবং আমরা আসলে চেষ্টা করেছিলাম যে অন্ততপক্ষে যে মানুষগুলো সেই সময় যাদের সাপোর্ট দরকার, যারা আসলে দিনে দিন খেত, তাদেরকে আসলে ঘরে রাখার চিন্তা ভাবনা থেকে আমাদের মূলত এই উদ্যোগটা, এবং আমরা ঘরে ঘরে আসলে তখন খাবার পৌঁছে দিতাম। এবং যখন আমাদের আসলে গণ্ডিটা ছিল শুধুমাত্র ঢাকা কিংবা চট্টগ্রাম কেন্দ্রিক,
কিন্তু আমরা করোনার সময় সেই গণ্ডিটাকে আমরা দেশের 64টি জেলায় কিন্তু ছড়িয়ে দিতে পেরেছিলাম শুধুমাত্র মানুষের অংশগ্রহণের কারণে। এবং যে যার যার জায়গা থেকে যেভাবে আসলে পার্টিসিপেট করেছে, লাইক কারো কেউ টাকা দিয়ে, কেউ পণ্য দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ গাড়ি দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, যে যার যার যে সামর্থ্য ছিল সবকিছু দিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমরা আসলে 71 যুদ্ধ হয়তো দেখি, কিন্তু আমরা করোনা দেখেছি, এবং করোনার সময় কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে, কিভাবে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, সেই বিষয়টা আমরা দেখেছি। তো বিদ্যানন্দ ফাউন্ডেশন বর্তমানেও সেই একই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আসলে যে ছোট পরিসরে শুরু করেছিলাম সেই প্রতিষ্ঠানটা আজকে এমন একটা পর্যায়ে এসেছে যে যখনই আমরা আসলে কোনো জায়গায় দুর্যোগ দেখি, কোনো জায়গায় আসলে কান্না দেখি, সেখানে বিদ্যানন্দ ছুটে যাচ্ছে এবং ছুটে যাওয়ার মতো অনুপ্রেরণা পাচ্ছে। তো এটা আসলে আমরা মনে করি যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম একটি অর্জন হিসেবে আমরা মনে করি। অর্জন নিঃসন্দেহে অন্যদের উদ্বুদ্ধ করতে পারছেন আপনারা এবং প্রেরণা হিসেবে কাজ করছেন আর অনেকের জন্য, আরও অনেক মানবতাবাদী কাজের জন্য। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় উদ্যোগ। আরও কথা হবে। সালমান খান থাকুন আমাদের সঙ্গে রয়েছেন শাহজালাল জোনাক রকেট কমপ্লেক্স অ্যান্ড স্পেস সায়েন্স বিভাগে পড়াশোনা করছেন রাশিয়ার বাওমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে। রকেট সায়েন্স নিয়ে পড়ছেন এক কথায় বলা চলে। শাহজালাল জোনাক, স্বাগত জানাচ্ছি আপনাকে আমজনতা এবং বিজয়ের শুভেচ্ছা, সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। বাংলাদেশের বিকাশ এবং যেটি বারংবার বলা হয়ে থাকে যে নতুন বিশ্বের সঙ্গে চতুর্থ বিপ্লব, শিল্প বিপ্লবোত্তর যে বিশ্ব, সেই বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের এগিয়ে চলা, এই দেশকে এগিয়ে নেওয়া, সেই জন্য তরুণ প্রজন্ম ভূমিকা রাখবে এবং এর জন্যই তাদেরকে নানা মাত্রায় ভিন্ন প্রেক্ষাপটে ছড়িয়ে পড়তে হবে নিজেদের সামর্থ্য নিয়ে। তার একটি উদাহরণ বা দৃষ্টান্ত হিসেবে আপনাকে ধরা যেতে পারে জোনাক। রকেট সায়েন্স নিয়ে কেন পড়তে গেলেন এবং সেই জায়গাটায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে আপনার প্রেরণা বা আপনি কতখানি প্রাণিত হয়েছেন নানান সামগ্রিক বাস্তবতায়? ধন্যবাদ যমুনা টিভি সহ সবাইকে। প্রথমেই সবাইকে জানাতে চাই সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। আমরা আসলে 50 বছর পার করে ফেলেছি, এর মধ্যে দিয়ে অনেক চড়াই উতরাই গিয়েছে আমাদের। আমরা খুব কঠিন একটা সময় পার করে এসেছি, বাট আমার কাছে মনে হয় আমি খুব আশাবাদী একটা মানুষ। সামনে যে সময়টুকু আমাদের জন্য খুবই ভালো কিছু সময় অপেক্ষা করছে আমার কাছে মনে হয়, কারণ আমরা বেশ কিছু উন্নয়নমূলক প্রজেক্ট নিয়ে কাজ করছি বা কাজ হচ্ছে বাংলাদেশে। যেমন বাংলাদেশ অলরেডি স্যাটেলাইট পাঠিয়েছে। আমি যেহেতু রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, তো এই সেক্টর নিয়ে কথা বলতে গেলে বলা যায় যে বাংলাদেশে এখনো অনেক কিছু করার সুযোগ আছে, বা দিন দিন বাংলাদেশ কিন্তু সেই দিকে এগোচ্ছে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট পাঠানো শেষ, দ্বিতীয় স্যাটেলাইটের কাজ চলছে, সেটাও হয়তোবা খুব দ্রুতই পাঠানো হবে এবং খুব শীঘ্রই হয়তোবা কোনো বাংলাদেশি মহাকাশে গমন করবে। বাংলাদেশ থেকে মহাকাশে গিয়ে গবেষণা হবে এবং বাংলাদেশ এই সব বিজ্ঞান প্রযুক্তিতে আরো অনেক বেশি এগিয়ে যাবে বলে আমি মনে করছেন। তবে একেবারে নিশ্চয়ই শুরুর দিকে আমরা রয়েছে, অনেক পথ পাড়ি দিতে হবে, সেই জন্য বলতেই হয় অনেকটা পথ পাড়ি দিতে হবে। পূজা সেনগুপ্ত আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, নৃত্যশিল্পী, একজন সংস্কৃতি কর্মী। পূজা, আপনাকে আমজনতায় স্বাগত জানাচ্ছি, সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানবেন। বাংলাদেশের সাংস্কৃতিক যে আবহমান ঐতিহ্য এবং বাংলাদেশের মৌল ভিত্তি তো আসলে এই জাতীয়তাবাদের, এই ভূখণ্ডের মানুষের একত্রিত হওয়ার সেই সাংস্কৃতিক যে মেলবন্ধন, সেই জায়গায় একজন সংস্কৃতি কর্মী হিসেবে নৃত্যশিল্পের বিকাশক, সাংস্কৃতিক পরিমণ্ডলের বিকাশ নিয়ে আপনার একটু বক্তব্য শুনতে চাই এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে। আমি শুরুতেই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আমি এই মুহূর্তে আছি ঢাকা অফিসার্স ক্লাবে। এখানে আমাদের একটা শো ছিল, একটু আগে স্টেজ থেকে পারফরমেন্স শেষ করে নেমেছি, তো এখান থেকেই আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমি যমুনা টিভিকে ধন্যবাদ দিতে চাই। আসলে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি সেটা অনেক গুরুত্বপূর্ণ। সংস্কৃতি মানে কিন্তু শুধু নাচ গানের চর্চা বা অভিনয় আবৃত্তি এগুলো না। আমার কাছে কি শোনা যাচ্ছে? আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, দর্শকরা শুনছেন আপনাকে, বলুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমি যেটা বলছিলাম যে সংস্কৃতিটা আসলে আমাদের যে জীবনযাপন পদ্ধতি, আমরা যেভাবে আমাদের জীবনটা যাপন করি, আজকে আমরা সবাই যেভাবে লাল সবুজ হয়ে উঠেছি, এটাই কিন্তু আসলে আমাদের সংস্কৃতির পরিচয় বহন করছে। এবং আমার পরিচয় হিন্দু হতে পারে, আমার পরিচয় মুসলিম হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু আমার প্রথম পরিচয় তো আমি বাংলাদেশি, এদেশের নাগরিক। এবং এই ভূখণ্ডের সাথে খাপ খাইয়ে, এই ভূখণ্ডের সাথে অ্যাডজাস্ট করে বেঁচে থাকার জন্য যুগ যুগ ধরে, হাজার হাজার বছর যুগ যুগ ধরে যে
অভ্যস্ততায় আমার পূর্বপুরুষ অভ্যস্ত হয়ে এসেছেন, সেটা কিন্তু আমার সংস্কৃতিটাকে নির্ধারণ করে নিচ্ছে। সংস্কৃতিটা একদিনে নির্ধারিত হয় না, এটা হাজার হাজার বছরের পথ পরিক্রমায়, সভ্যতার পরিক্রমার মধ্য দিয়ে যায়। এবং আমরা এই ভূখণ্ডের মানুষরা আমরা সবসময় পরাধীন ছিলাম। আমাদের জাতিজনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি। আজকে আমরা যে যার যার ক্ষেত্রে দেশের জন্য কাজ করছি, আমি আমার সেক্টরে কাজ করছি, বাংলাদেশের নাচকে আন্তর্জাতিক অঙ্গনে পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি আমি এবং আমার দল তরুণী সদস্যরা। আমি আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাবো। এবং এই যে সংস্কৃতির এই যে জোয়ার এসেছে, আমাদের জাতীয়তাবাদ, আমাদের যা মূল 4 নীতি, আমাদের 72-এর সংবিধানে 4টি নীতি ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। এই জাতীয়তাবাদের চেতনাটা কিন্তু আমাদের মধ্যে আসাটা সবচেয়ে জরুরি। সবার আগে আমি বাংলাদেশি, তারপরে আমার অন্য পরিচয় থাকবে, সেটা পরের পরিচয়। পূজান সেনগুপ্তকে শুনছিলাম আমরা, সম্ভবত সংযোগ খানিকটা বিঘ্নিত হয়েছে, তবে তার কাছ থেকে, তার জায়গা থেকে যে এই দিনটিকে ঘিরে, বাংলাদেশের অগ্রযাত্রাকে ঘিরে তার যে প্রত্যাশা এবং তিনি যেভাবে দেখেন সামগ্রিক বিষয়কে, বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডল এবং সংস্কৃতিকে আসলে তিনি যেভাবে বোঝেন, যেভাবে অনুবাদ করেন নিজের জীবনে, নিজের দর্শনে, সেটিকে আমাদের কাছে তুলে ধরবার, ব্যাখ্যা করবার চেষ্টা করছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। রাশেদা কে চৌধুরী, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা, সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানবেন। বেশ কয়েকজন তরুণের কথা আপনি শুনছিলেন, তাদের মুখে তাদেরকে আমরা ঠিক অন্যান্য যেসব মানদণ্ডে একটা দেশের অগ্রগতি দেখার চেষ্টা করা হয় সেসব মানদণ্ডের নিরিখে এনেছি তা নয়। আমরা চেষ্টা করেছি যারা ভিন্ন ভিন্ন মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছে এবং যেগুলো বাংলাদেশের বৈচিত্র্যকে একই সঙ্গে তুলে ধরে, প্রতিনিধিত্ব করে একটা দেশের অর্থনৈতিক, সামাজিক এবং যে মৌলিক জায়গাগুলো সেগুলোর বিকাশকে, তাদের কথা আমরা শোনার চেষ্টা করেছি। নিশ্চয়ই এই তরুণরাই, এমন তরুণরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে ভবিষ্যতে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই বাংলাদেশের 50 বছরের অগ্রযাত্রা নিয়ে আপনার মূল্যায়ন সংক্ষেপে, এবং একই সঙ্গে এই তরুণদের জন্য একটা বাসযোগ্য বাংলাদেশ আমরা তৈরি করতে বা নিশ্চিত করতে পারছি কিনা সেটাও জানতে চাই। অনেক ধন্যবাদ যমুনা টিভিকে, বিশেষ করে ধন্যবাদ আজকের এই আয়োজনটি করার জন্য। কারণ বেশিরভাগ সময় আমরা প্রবীণেরাই কথা বলি, নবীনদের কথা শোনার মতো সুযোগ করা হয় না, করে দেয়া হয় না। আজকে আপনারা করেছেন, সেই জন্য কৃতজ্ঞতা। আর দ্বিতীয় যেটি হলো যে আজকে এই সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, যিনি স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের স্থপতি এবং লক্ষ্য শহীদ। তার সাথে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি সেই মায়েদের যারা সন্তানদেরকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। আজকে যাদের সাথে কথা বলছি তাদের মতোই এই সব সন্তানেরাই গিয়েছিলেন, আমাদের দেশটাকে স্বাধীন করেছেন। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমি আজকে খুবই ভালো লাগছে আমার এদের কথা শুনে। 4 জন কথা বলল এবং আমার কাছে যেটা মনে হলো, আমরা তো এদের কাছে অনেক কিছু শেখার আছে। আমরা বিশেষ করে আমাদের প্রজন্ম, সম্ভবত যেহেতু আমরা মুক্তিযুদ্ধ সময় বিশ্ববিদ্যালয়ে বয়কট করেছিলাম, ওই প্রজন্ম, সেই জন্য সহজেই হতাশ হয়ে যায়। কিন্তু এদের দেখে মনে হয়েছে না, হতাশ হওয়ার তো কিছু নেই, বাংলাদেশে তো আছে রকেট সায়েন্স। কথাটা তো ব্যবহার করা হয় অনেক সময় যে এটা এত বুঝতে হবে কেন, এটা তো রকেট সায়েন্স না। তার মানে রকেট সায়েন্স জিনিসটাই বোধগম্য না, অনেক কঠিন। সেটাকে সহজ করে সে আয়ত্ত করেছে। আমাদের সংস্কৃতি কর্মী যেটা বললেন, আমি নিজে যেহেতু এক সময় সংস্কৃতি মন্ত্রণালয়ে দেখেছি, আমার কাছে সবসময় মনে হতো সংস্কৃতিটা এমন একটা জিনিস, শিক্ষা সংস্কৃতি, যেটাকে সোজা কথায় বলা যায় ক্রেডেল টু গ্রেভ, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রভাবিত করে। তার কর্মজীবন হয়তো তাকে অতটা প্রভাবিত করে না, কিন্তু এই যে সংস্কৃতিটাকে আমরা কি করে যেন গান বাজনার মধ্যে সীমাবদ্ধ। অথচ দেখলাম আমাদের এই তরুণ সংস্কৃতি কর্মী, তিনি কিন্তু ঠিকই এটাকে অন্তরে ধারণ করেছেন। সেই কারণেই ভালো লাগছে। আরো ভালো লাগছে বিদ্যানন্দ যেটা থেকে যিনি এসছেন, সুন্দর করে কথাটা বললেন যে কান্না শুনে এগিয়ে যাই। এই যে হাত বাড়ানো, হাত ধরা, যার হাতটা ধরা দরকার তাকে হাত ধরে তোলা, এবং সেই জায়গায় তারা এগিয়ে এসছেন, সারা বাংলাদেশে কাজ করেছেন। আমি আমার নারী ক্রিকেটারকে অভিবাদন জানাবো, কারণ তারা তো বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নারী এগিয়ে যাচ্ছে। আমরা এক কথায় যদি বলি 50 বছরে একদম তৃণমূল থেকে হিমালয় শিখর সর্বত্র কিন্তু নারীর দীপ্ত পদচারণা দৃশ্যমান। এবং আজকে এখানে যাদেরকে দেখতে পেয়েছি তাদের দেখেই ভালো লাগছে। আসলে আশা করার অনেক কিছু আছে। আমরা তো মাঠে নামতে পারি না, কিন্তু আমাদের সন্তানরা যখন মাঠে নেমে হাফ পাস আদায় করে, অভিবাদন জানাই তাদেরকে। তারা আসলে আমাদেরকে পথ দেখাবে, এটাই এটাই আশা করি। আচ্ছা, তারা পথ দেখাবে নিশ্চয়ই। একই সঙ্গে তাদের জন্য এবং এই ভবিষ্যৎ প্রজন্মকে আরেকটু তাদের লক্ষ্যের দিকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য আমাদের যে কাঙ্ক্ষিত পরিবেশ এই ভূখণ্ডে, সেটুকু আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি রাশেদা আক্তার চৌধুরী? দেখুন, এখানে 3টি বিষয় আছে। নিশ্চিত করার দায়িত্ব তো শুধু নতুন প্রজন্মের না, এখানে পরিবারের আছে, সমাজের আছে, রাষ্ট্রের আছে। এই 3টি জায়গায় কিন্তু আমরা অনেক সময় ঠেকে যাই, এগোতে পারি না। যেমন ধরেন, এই যে নারীর প্রতি যে সহিংসতা রাস্তাঘাটে, এই জায়গাটাতে শিশুদের প্রতি সহিংসতা, এটা পরিবারের চেয়েও তো বেশি আমাদের সমাজে। সমাজ কেন নারীর প্রতি সহিংসতাটাকে গ্রহণ করছে? সমাজ কেন সোচ্চার হয় না? আমরা মানববন্ধন করি, আন্দোলন করি, যারা আন্দোলন করেন তারাই মাঠে ময়দানে, সাধারণ মানুষ কেন এগিয়ে আসে না? ভয় পায়। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটা কি করে যেন মানুষ ভয় পায়। ওই ভয় পাওয়ার সংস্কৃতির থেকে দূরে আসতে হবে। তার মধ্যে আরেকটা জিনিস যেটা আছে, সেটি হলো ওই যে বিচারহীনতার সংস্কৃতি। এত নারী সহিংসতার শিকার হয়, কিন্তু কয়টা বিচার হয়? বিচার না হওয়ার একটা কারণ, তথ্য প্রমাণ তো সঠিকভাবে উপস্থাপন করা হয় না। এটা শুধু আমি নারীর প্রতি সহিংসতা বলবো না, শিক্ষাঙ্গনের যে সহিষ্ণুতা, সালাম জানাই, স্যালুট জানাই বিচার বিভাগকে যে তারা আবরার হত্যার একটা সুষ্ঠু বিচারের ব্যবস্থা করেছেন। আমাদের দাবিও ছিল, কারণ এটা একটা সিগন্যাল যাবে যে অপরাধ করে কেউ পার পাবে না। এইসব জায়গায় কিন্তু নতুন প্রজন্ম, দেখেন শিক্ষার্থীরাই কিন্তু দাবি তুলেছিল যে আবরার হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা অনেকে কথা বলেছি, অনেকের কথা হারিয়ে গেছে, কিন্তু তারা লেগে থেকেছে। কাজে এই জায়গায় আমি মনে করি যদি লেগে থাকা যায়, এবং মূল্যবোধটা এখানে অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ, যে আমরা শিক্ষাঙ্গনে কি টেন্ডারবাজি সন্ত্রাসবাজি করব, নাকি আমরা মূল্যবোধের জায়গা থেকে সামনে এগিয়ে যাব। আমার একটা অভিজ্ঞতা দিয়ে আমার শেখা, আমি 30 বছর ধরে কাজ করছি শিক্ষা সচেতনতা নিয়ে। সেখানে আমার শেখা, যখন আমরা এই মূল্যবোধ নিয়ে আলাপ করতে গেছি, আমার সাথে অনেক প্রখ্যাত আমাদের যশস্বী অনেক সাহিত্যিক ছিলেন, তিনি যখন বললেন মূল্যবোধ নিয়ে 10টা স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী একসাথে সিলেটের পুলিশ লাইন স্কুলে, এবং যখন কথা বলছিলাম আলাপচারিতা এইরকম আজকের মতো, যে তারা কি মনে করে মূল্যবোধ নিয়ে, ওই প্রফেসর যখন তাদেরকে বললেন, আচ্ছা তোমরা কি মনে করো না পরিবার থেকে মূল্যবোধ শুরু হওয়া দরকার? একজন শিক্ষার্থী বলল, 10ম শ্রেণী, আমার বন্ধু প্রতিদিন স্কুলে এসে কাঁদে। কেন কাঁদে? কারণ সে দেখে প্রতিদিন তার বাবা তার মাকে নির্যাতন করেন। আমরা কি করে, আমার বন্ধু কি করে পরিবার থেকে মূল্যবোধ শিখবে স্যার? এই জায়গায় মনে হয় আমাদের আরেকটু কাজ করার দরকার আছে, যে পরিবারের মধ্যে মূল্যবোধের সংস্কৃতি, ওই যে ঘুরে ফিরে সেই সংস্কৃতিটা আবারই ঘুরে আসে। আর দ্বিতীয় হলো, সংস্কৃতির একটা অংশ তো ক্রীড়া। এই যে ক্রিকেট, সুস্থ মন মানসিকতার বিকাশের জন্য শুধু জিপিএ 5 বা পরীক্ষা নয়, এই মূল্যবোধের চর্চাটা, এই সংস্কৃতির চর্চা, ক্রীড়ার চর্চা, এগুলো করাটা খুবই দরকার। তাহলে কিন্তু মেধা ও মননের সাথে সাথে মানুষের মূল্যবোধেরও বিকাশ হয়। এবং মূল্যবোধের বিকাশে যে প্রতিবন্ধকতাগুলো, পরিবারের প্রতিবন্ধকতা যদি কোথাও আসে, নিশ্চয়ই সামাজিক অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বলুন বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসে এবং সেখানকার মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে এই ছোটোখাটো প্রতিবন্ধকতা উতরে যাওয়া সহজ হবে বা সেখান থেকে উত্তরণ সম্ভব হবে, তেমন ক্ষেত্রও তৈরি হোক। ফলে সবগুলো প্রতিষ্ঠান যদি ক্রিয়াশীল হয় এবং সেই চর্চার দিকে এগিয়ে যায়, নিশ্চয়ই একটি দুটি প্রতিবন্ধকতা জয় করা খুব কঠিন হবে না আমাদের এই নতুন প্রজন্মের জন্য। আবার একটু ফিরতে চাই আরিফা জাহান বিথির কাছে। আরিফা জাহান বিথি, বাংলাদেশ নারী ক্রিকেট দল
এই কয়েকদিন আগেই মাত্র প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার নারী ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো। আপনি সামনের দিনে কোথায় দেখতে চান নারী ক্রিকেট? আপনি বৈষম্যের কথা বলছিলেন, বৈষম্য দূর করে নারী ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দেয়া এবং এই জায়গাটায় আরও বেশি মানুষকে সম্পৃক্ত করা, নারীদের সম্পৃক্ত করার জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ ভাই। আমি যখন একাডেমিটা দেই, আমাদের ক্রিকেট একাডেমিটা দেই, দেখেন আজকে আজকে 2021 সাল, এই 2021 সালের মধ্যে আমাদের একাডেমিটা ছড়িয়ে গেছে যে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট একাডেমি। কিন্তু এই একাডেমিটা কিন্তু 100 নম্বর সিরিয়ালেও থাকতে পারতো, 200 নম্বর সিরিয়ালেও থাকতে পারতো, এক নম্বর কেন? তো আমাদের ক্রিকেটাররা তৈরি হয় কোথা থেকে? আমাদের ক্রিকেটাররা তৈরি হয় প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে। কিন্তু এখনো আছে কি যে অনেক নারীরা জানে না যে বাংলাদেশের মেয়েরা ক্রিকেট খেলে, বাংলাদেশের মেয়েরা ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা যদি একত্রিত হয়ে কাজ করতে চাই এবং আরো ক্রিকেটটাকে ডেভেলপ করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় প্রত্যন্ত অঞ্চলগুলোতে কাজ করা উচিত। এবং এটা ছেলেদের যেরকম কম্পিটিশন থাকে, এ লেভেল, এ টিম, এমার্জিং টিম, তারপর হচ্ছে ফার্স্ট ডিভিশন, কোয়ালিফাই, এই যে টিমগুলো আসছে, আমাদের নারী ক্রিকেটের কিন্তু এই ধরনের কোনো টুর্নামেন্ট কেবল শুরু হচ্ছে। এটা কিন্তু আজ থেকে 5 বছর আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হয়নি কেন? কারণ প্লেয়ার নাই, কারণ মেয়েরা ক্রিকেট খেলতে আগ্রহী না। তো আমাদের কাছে মনে হয় যে একটা মেয়েকে বা একটা প্লেয়ারকে যদি এই জায়গাতে নিয়ে আসা যায়। দেখেন আজকে 21 সালে এসে আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মানে খেলতে পারার সুযোগ পাইছি, কিন্তু এটা আমাদের আরো আগে হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু পেয়েছি, সেহেতু অবশ্যই আলহামদুলিল্লাহ যে আমরা এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়া ধারাবাহিকতা যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কাজ করা উচিত এবং এটাকে আরো বিস্তীর্ণ করা উচিত যে মেয়েরা খেলে, মেয়েরা খেলতেছে। আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমরা একটা স্কুলে গিয়েছিলাম, রংপুর তো ডিভিশন, রংপুর থেকে 25 কিলোমিটার দূরে। তাদের কাছে গিয়ে জানতে পারলাম যে তারা নারীরা যে ক্রিকেট খেলে এটাই তারা জানে না। তারা এই জিনিসটাকে নিতেই পারলো না যে আসলে কি আপনারা ক্রিকেট খেলেন? আমরা তো হচ্ছে মাশরাফি ভাইয়াকে দেখছি, আমরা তো সাকিব আল হাসানকে দেখছি, কিন্তু আমরা তো হচ্ছে নারী ক্রিকেটার দেখিনি। কারণ নারী ক্রিকেটটা বাংলাদেশে এভাবে প্রচার নাই। আপনারা দেখেন মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু সেটা খুব বেশি হাইলাইট হচ্ছে না। আজকে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে আসছে এবং আজকে দেখেন, আমি যদি বলি যে এই জিম্বাবুয়ে সিরিজ বলেন বা হচ্ছে আমাদের কোয়ালিফাই করে যে আসলে এখানে কিন্তু অনেক নারী ক্রিকেটাররা অনেক ভালো ভালো অবদান রাখছে এবং বাংলাদেশের প্লেয়াররা ভালো ভালো উইকেট পেয়েছে। কিন্তু আজকে যদি ছেলেরা পেতো, এটা কিন্তু মিডিয়ারা অনেক বেশি কাভারেজ করতো। এটা কিন্তু হচ্ছে না। এই যে হচ্ছে না, প্রচারটা খুব কম। এই প্রচার কম হওয়াতে অনেকেই জানতে পারছে না। তা আমাদের এটাকে আরো বিস্তীর্ণ করা উচিত এবং এটাকে যদি কম্পিটিশনে নিয়ে যায়, কম্পিটিশন করলেই নারী ক্রিকেটার আরো বেড়ে উঠবে এবং সেখানে আরো ভালো কিছু করার লক্ষ্য থাকবে। কিন্তু এই লক্ষ্যটা যদি আমরা স্থির করতে চাই, তাহলে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কাজ করা উচিত এবং এটাকে খুব ভালোভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এটা আমার কাছে মনে হয়। তো এগিয়ে গেলে নিশ্চয়ই সাকিব মুশফিক যেমন আইকন, সারা দেশের মানুষ চিনছেন, সালমা জাহানারাদের সারা দেশের মানুষ চিনবেন এবং তাদের মতো হতে চাইবেন নিশ্চয়ই অনেকে। সেই প্রত্যাশা তো আমরা রাখতেই পারি। কথা হবে আরও। পূজা সেনগুপ্তর কাছে আবার যাই। পূজা, সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছিল মাত্রই। বিথি যেটি বলছিলেন যে একেবারেই প্রত্যন্ত জায়গায় অনেকে এটা নিতেই পারেন না যে নারীরা ক্রিকেট খেলবে, অর্থাৎ হয়তো সব জায়গার চিত্র এক নয়, কিন্তু ওই চিত্র এখনও রয়ে গেছে। 50 বছরে বাংলাদেশ এগিয়েছে, কিন্তু তার কোথাও এই পশ্চাৎপদতা রয়ে গেছে যে নারীর সমান অংশগ্রহণ অনেক জায়গায় মানতে পারে না। যেমন ক্রিকেট সংস্কৃতির ক্ষেত্রেও কোথাও সেই চিত্র রয়েছে নিশ্চয়ই। ফলে এই প্রতিবন্ধকতাগুলো আপনারা কতখানি আসলে এগুলোর মুখোমুখি কতটা হতে হয় এবং সেগুলো উতরে কিভাবে যান? বা সংস্কৃতির লড়াই তো একটা সামগ্রিক লড়াই, সব কিছু নিয়ে লড়াইটা করতে হয়, সমাজকে পেতে হয় এবং আরও নানানভাবে পরিবার বা অন্যান্য সব মাধ্যমকে আসলে দরকার হয়। এই লড়াইটা কিভাবে আমরা করতে পারি বলুন তো? আসলে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে যে সামাজিক যে দৃষ্টিভঙ্গিটা কাজ করে, এটা আমাদের ক্ষেত্রেও হয় যখন ছেলেরা নাচ করে। আমরা কিন্তু অনেক ছেলেদের দেখা যায় বিয়ে হচ্ছে না তাদের, কারণটা কি? কারণ সে নাচ করছে, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। আমি পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছি, কিন্তু আমি যখন পদার্থবিজ্ঞানে আমার ক্যারিয়ার না করে নাচের উপরে আরেকটা মাস্টার্স করলাম, এটাকেই ক্যারিয়ার হিসেবে নিলাম, কারণ এটা আমার
প্যাশনের জায়গা ছিল, আমি ছোটবেলা থেকে নাচ শিখতাম, আমার নাচটাই কিন্তু করতে ইচ্ছা করতো। কিন্তু ওই যে সোশ্যাল প্রেশার, পিয়ার প্রেশার, বাবা মারা সবসময় বলেন যে আমার মেয়ে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, এই যে কিছু স্টিগমা আছে আমাদের, আমরা কিন্তু এটা থেকে খুব সহজে বের হতে পারি না। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যখন পদার্থবিজ্ঞানে পড়ে নাচের উপর দ্বিতীয় মাস্টার্স করলাম এবং নাচ নিয়ে কাজ করবো, তখন অনেকেই আসলে বুঝতেই পারছিল যে আমি কি করতে চাচ্ছি, এটা যে একটা ক্যারিয়ার হতে পারে, এরকম কোনো রোল মডেল কিন্তু আমার সামনে ছিলেন না সেই সময়। এমনকি আমি যখন ব্যাংক থেকে ক্রেডিট কার্ড চাইলাম, ওনারা জানতে চাইলেন আমার প্রফেশন কি। আমি বললাম যে আমি একটা প্রফেশনাল ডান্স আর্টিস্ট, ব্যাংক থেকে আমি ক্রেডিট কার্ড দিতে চাইনি, কারণ ব্যাংকের ক্ষেত্রে এটা কোনো প্রফেশন না। আমার প্রমাণ দিতে হয়েছে, আমি প্রমাণ হিসেবে আমার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিয়েছি যে আমার বার্ষিক আয় এত, এবং আমি এই পরিমাণ পর সরকারকে প্রতি বছর দিচ্ছি আমার ইনকাম থেকে। তখন ব্যাংক আমাকে ক্রেডিট কার্ড দিয়েছে। তো অর্থাৎ আপনাকে আরো বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে অন্যান্য পেশাজীবীদের চেয়ে। পূজা সেনগুপ্ত বলছিলেন তার অভিজ্ঞতার কথা, এবং সেখানে একটা নেতিবাচকতা আসলে উঠেও আসছিল, এবং সেই জায়গাটা আমাদের মানুষের সচেতনতা কতখানি এসছে সেটা তো আমরা শাহজালাল জোনাকের কাছ থেকে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। জোনাক, পেশাগত জায়গায় অর্থাৎ একজন শিক্ষার্থী পড়াশোনার পর কি করবেন সেটা সমাজ পরিবার মোটামুটি কয়েকটা জায়গায় কয়েকটা নির্দিষ্ট পেশায় ঘুরপাক খেতে চায়, দীর্ঘদিন ধরে এটাই চলে এসছে। হয়তো চিকিৎসক হতে চাইবেন, নয়তো প্রকৌশলী হতে চাইবেন, না হয়তো সরকারি কর্মকর্তা, এরকম নির্ধারিত কয়েকটি পেশার বাইরে সন্তান যাবে সেটা প্রাথমিক অবস্থা অন্তত পরিবার ভাবতে পারে না। আপনার বেলায় আপনি পরিবারকে এই চ্যালেঞ্জ এবং বাংলাদেশে এর যেই জটিলতা, বাংলাদেশে তো ওই অর্থে ক্ষেত্র ততদিনে নিশ্চয়ই ছিলও না, সেটা বোঝাতে বেগ পেতে হয়নি, এবং কিভাবে আসলে এই বিষয়গুলো থেকে উত্তরটা আপনার পরিবার নিশ্চয়ই এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসছে, সেই ধারণা থেকে কিভাবে বেরোতে পারে যে একটা ছেলে রকেট সায়েন্স নিয়ে পড়তে পারবে, সে নৃত্যশিল্পী হতে পারে, অন্য যে কোনো কিছু করতে পারে, ছেলে বা মেয়ে যে কেউই। তো সেই জায়গায় পরিবার প্রথমেই বাধাটা না দিয়ে প্রথমেই তাকে উৎসাহ দেওয়া বা অন্তত তার সঙ্গে এটা নিয়ে ইতিবাচকভাবে কথা বলা, সেটা কিভাবে করতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, খুব চমৎকার একটা প্রশ্ন, কারণ এই জিনিসটার মুখোমুখি আমি হয়েছি, বা আমি সবসময় এই প্রশ্নটার মুখোমুখিও হই, যে আমাকে অনেকে প্রশ্ন করে যে কোন স্টুডেন্ট কিছু একটা হতে চায়, যে আমি এটা হতে চাই, বাট আমার বাসা থেকে আমাকে এটা হতে উৎসাহিত করা হচ্ছে বা আমাকে ওটা হতে দিচ্ছে না। সো এই বিষয়গুলো কিন্তু অনেকটা আমাদের সমাজ বা আমাদের চারপাশ থেকেও কিন্তু পরিবারের মধ্যে চলে আসে, বা আমাদের আত্মীয় স্বজন বা সবার মধ্যে এই বিষয়টা চলে আসে। কারণ আমাদের সমাজ কোন প্রফেশনটাকে রেসপেক্ট দিচ্ছে বা কোন প্রফেশনটাকে ভ্যালু দিচ্ছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের অভিভাবককে আমাদের কিন্তু সেই পাথটাকে চুজ করতে কিন্তু উদ্বুদ্ধ করে। যে আমাদের সমাজে যদি দেখা যায় যে একজন ডক্টর বা একজন প্রফেসরকে যে পরিমাণ সম্মান বা মর্যাদা দেওয়া হয়, ঠিক বাবা মারা তখন ভাবে যে হ্যাঁ, এই ক্যারিয়ারটা যদি সে চুজ করে আমার সন্তানটা হয়তো বা ভালো থাকবে, বা রিলেটিভসরা ভাবে যে হ্যাঁ, আমাদের কাছের মানুষ সে যদি এই ক্যারিয়ারটা চুজ করে তাহলে হয়তো বা সে খুব ভালো একটা জায়গায় যেতে পারবে। সবাই কিন্তু ওই সিকিউরিটির বিষয়টা চিন্তা করেই কিন্তু এরকমটা করে। কিন্তু আমার কাছে মনে হয় কাউকে না কাউকে তো শৃঙ্খলতা ভাঙতেই হবে, নতুন কিছু করতে হবে। সো এটা থেকেই মূলত আমার রকেট সায়েন্স নিয়ে পড়তে যাওয়া। যদিও আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখনও আমি এটা নিয়ে হচ্ছে যে দ্বিমত শুনেছিলাম, যে আমি যেহেতু বর্তমানে রাশিয়াতে পড়াশোনা করছি রকেট সায়েন্স নিয়ে, তো অনেকে আমাকে বলছিল যে রাশিয়া তো একটু কনজারভেটিভ কান্ট্রি, ওরা হয়তো বা এই বিষয়ে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ দিবে না। বাট আমার ক্ষেত্রে আমি যখন আমার প্যারেন্টসদের সাথে কথা বলি এবং আমি যখন তাদেরকে জানাই যে আমি আসলে এরকমটা করতে চাই, আমি রকেট সায়েন্স নিয়ে পড়তে চাই, বা আমি ভবিষ্যতে মহাকাশচারী হতে চাই, আমি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে মহাকাশে যেতে চাই, এই বিষয়টা যখন তাদের সাথে শেয়ার করি, তারা কিছুটা আমাকে সাপোর্ট দিয়েছিল যে আমি আমার স্বপ্নটাকে তাদের সামনে তুলে ধরতে পারি, যার কারণে তারা কিছুটা কনভিন্স হয়ে আমাকে বললো যে ওকে, ইউ ক্যান ট্রাই। সো তখন আমি অ্যাপ্লাই করলাম এবং ফাইনালি এই যে রিস্কটা নিলাম, এর আগে যেহেতু কেউ যায়নি, সবাই কিন্তু ওই রিস্কটা নিতে চাচ্ছিল না যে আসলে আমি অ্যাপ্লাই করবো, আমাকে হয়তো বা রিজেক্ট করে দিবে, সো আমি বরং অন্য একটা সাবজেক্টে অ্যাপ্লাই করি, তাহলে সেই সাবজেক্টে স্কলারশিপ পেয়ে আমি দেশের বাইরে পড়তে যাব, হয়তো আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবো, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবো। সো এইগুলোর হচ্ছে যে আমাদের এই পাথগুলোতে আমাদের হচ্ছে একটা জব সেক্টর বলা হোক বা সোশ্যাল ভ্যালু বলা হোক, এই জিনিসগুলো সব কিছু খুব সিকিউর। তো সবাই ওই দিকেই যেতে চায়, এই সনাতন পদ্ধতির দিকে সবাই যেতে চায়, নতুন কোনো কিছুর দিকে যেতে চায় না, কারণ হচ্ছে যে একটা রিস্ক কাজ করে যে যদি আমি হেরে যাই।
সো এটা আমার কাছে মনে হয় যে আমাদের সমাজ যদি ওই সাপোর্টটুকু দেওয়া শুরু করে, বা আমাদের পরিবেশ বা আমাদের পরিবার, আমাদের চারপাশ যদি আমাদেরকে ওই সাপোর্টটা দেওয়া শুরু করে যে কেউ আরেকটু ভিন্ন পথে গেলেও চলবে, বা আমাদের যেটা সংস্কৃতিকর্মী আপু বলছিল যে ওনাকে ক্রেডিট কার্ড দেওয়ার বিষয়টা, তো এইভাবে যদি আসলে আমাদের সমাজটা যদি সবাইকে সমান চোখে দেখা শুরু করে, আমার মনে হয় তাহলে অনেকেই কিন্তু তাদের পছন্দের প্রফেশনে বা পছন্দের জায়গায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। যেমন আমি আমার পরিচিত অনেকেই চিনি যারা হয়তো খুব ভালো মিউজিক করে, গান গাইতে পারে, কিন্তু তারা কোথাও যে মিউজিক নিয়ে পড়াশোনা করবে সেটা কিন্তু করছে না। তারা হয়তো বা পড়াশোনার পাশাপাশি মিউজিক নিয়ে কাজ করছে, বাট তারা যদি মিউজিক নিয়ে পড়াশোনা করে আমার কাছে মনে হয় তারা আরো বেশি ভালো করবে। বাট ওই যে তারা তাদের ফিউচারটা চিন্তা করে কিন্তু এই জায়গাটাতে পিছিয়ে থাকছে। তো আমার কাছে মনে হয় আপনারা যে বেরিয়ে আসছেন জোনাক এবং পূজা বেরিয়ে এসছেন, বা বিথি যেমন তার মতো করে সংগঠকের ভূমিকাটা পালন করে যাচ্ছেন, এবং সেখানে হয়তো প্রথম যে বরফটা গলতে সময়টা লাগছে, নিশ্চয়ই এরপরে এটি একটা যদি বলি নতুন জোয়ার নবতরঙ্গ তৈরি করবে নিশ্চয়ই বাংলাদেশের এই বিকাশের সঙ্গে সঙ্গে। ফলে এগুলোকেও তো আমরা ইতিবাচকভাবে দেখতে পারি, এবং এমন করে একজন দুজন করে তৈরি হতে হতে নিশ্চয়ই সেই সংখ্যাটা বাড়বে। সেদিকে কীভাবে যাওয়া যায় সেটিও আমরা একটু জানার চেষ্টা করবো। তবে একটা বিরতির সময় হয়ে গেছে আমজনতা, একটু পরে ফিরে আসছে আলোচনায়, সঙ্গে থাকবে নিশ্চয়ই। আবারও স্বাগত আমজনতায়। আজকে আমজনতা জানাচ্ছে ভালোবাসি বাংলাদেশ। আমাদের সঙ্গে রয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের হেড অফ কমিউনিকেশন সালমান খান। সালমান খান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমজনতায়। বিরতির ঠিক আগে কথা হচ্ছিল ক্যারিয়ার নিয়ে, পেশাগত জীবন এবং পেশাগত জায়গায় বৈষম্য, সামাজিক দৃষ্টিভঙ্গি এইসব নিয়ে। স্বেচ্ছাসেবী হিসেবে সারা জীবন পার করে দেওয়া, এটাকে পেশা হিসেবে নেওয়া তো নানা মাত্রায় ঝুঁকির। আমাদের সমাজ অতখানি উদার হয়েছে কিনা সেটি আপনার কাছে জানতে চাই। আপনারা আসলে কীভাবে সামলান? অর্থাৎ মানে অন্য যে কোনো পেশাজীবীর চেয়ে স্বেচ্ছাসেবী বা স্বেচ্ছাসেবা করে জীবন চালানো, সেটাকে এখন পর্যন্ত মানুষ কীভাবে দেখে? সেই জায়গায় বরফ কতখানি গুলেছে। আর আপনি বলছিলেনও করোনার সময় আপনারা যে দুটি শহরের গণ্ডি পেরিয়ে সারা দেশে পৌঁছে গেছে বিদ্যানন্দ, ফলে এটাকে আর কতটা তৃণমূলে বিস্তৃত করতে চান, আর কতটা শেকড়ের কাছে যেতে চান? একটা প্রশ্ন করেছেন। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমি যদি বলি যে আসলে স্বেচ্ছাসেবা এটা কাজটা অনেকটা হচ্ছে ঘরের বনের মশলার মতো আর কি। তবুও আমরা আসলে চেষ্টা করি সমাজ বলেন, পরিবার বলেন, কিংবা আত্মীয় স্বজন বলেন, সবকিছুকে আসলে মেনটেন করে আসার চেষ্টা করি যে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। এবং এটা আসলে হয়তো প্রথমভাবে হচ্ছে সবাই ওয়েলকাম করে, অবশ্যই যেহেতু ভালো কাজ করছি সেটা অবশ্যই সবাই অ্যাপ্রিশিয়েট করে। বাট একটা সার্টেন একটা সময়ের পর কিন্তু এটা আসলে ওই অ্যাপ্রিশিয়েশনের জায়গায় থাকে না। যখন ক্যারিয়ারের কথাগুলো আসে বা কিংবা পরিবারের কথা আসে, তখন কিন্তু জীবিকা কিংবা আত্মকেন্দ্রিকতা যেটাকে আমি বলি, যে এই আত্মকেন্দ্রিকতার চিন্তা যখন চলে আসে, খাবার কিংবা হচ্ছে একটা সেটেল লাইফ লিড করা কিংবা একটা স্টাবল একটা পজিশনে চলে যাওয়া, এই ধরনের চিন্তাগুলো যখন চলে আসে তখন কিন্তু আর কেউ এই জায়গাতে কিন্তু অ্যাপ্রিশিয়েট এখনো কিন্তু করে না। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের চিন্তা চেতনা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু মানুষের অনেক ধ্যান ধারণা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা 2013 সালে যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু এমনটা ছিল না, আর যেমনটা কিন্তু এখন আমরা হয়তো অনেকটা পরিবর্তন দেখছি। এখন কিন্তু মানুষ চ্যারিটি বলতে আসলে পিওর চ্যারিটি করার চেষ্টা করে, যার যার জায়গা থেকে পিওরলি আসলে মানুষের জন্য কাজ করতে চেষ্টা করে। বিশেষ করে আমি যদি বলি যে একসময় কিন্তু আমরা আসলে চ্যারিটি বলতে বুঝতাম যে ছবি তোলা চ্যারিটি, কিংবা অনেকটা হচ্ছে যে প্রোগ্রাম করা, কিংবা হচ্ছে টি শার্টের চ্যারিটি, এই ধরনের অনেক জিনিস দেখতাম আমরা। বাট এখন কিন্তু আসলে যারা স্টুডেন্টরা বলেন কিংবা সোসাইটির মধ্যে যারা আছে, তারা কাজটা কিন্তু আসলে আপনি থেকে করার চেষ্টা করি। আর এখন কিন্তু শুধুমাত্র চ্যারিটি বলতে শুধুমাত্র স্টুডেন্টরা করে, যে ইউনিভার্সিটি কিংবা কলেজের স্টুডেন্টরা করে তা কিন্তু না। এখন কিন্তু সমাজের বিত্তবান থেকে শুরু করে প্রত্যেকের জায়গা থেকে যার যে সাপোর্টটা দরকার সেটা নিয়ে কিন্তু এগিয়ে আসে। যেমন আমরা যারা হয়তো ইয়াং জেনারেশন যারা আছে, আমরা হয়তো শ্রমটা দিচ্ছি কিংবা আমরা হয়তো আমাদের সময়টাকে দিচ্ছি, কিন্তু সমাজে যে বিত্তবান যারা আছে তারা হয়তো সময় দিতে পারছেন না, কিংবা তারা হয়তো ফিজিক্যালি ইনভলভ হতে পারছে না, কিন্তু তারা তাদের জায়গা থেকে হয়তো অনুদান দিয়ে কিংবা পয়সা দিয়ে কিংবা তাদের যে যার যার জোনে যেই ক্যাপাসিটিটা আছে বা যে সক্ষমতাটা আছে সেটা দিয়ে তারা চেষ্টা করছে যে ইয়াং জেনারেশন অর্থাৎ আমাদের মধ্যে যারা কাজ করছে আমরা আমাদেরকে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি, যার কারণে কিন্তু আমরা এখনো টিকে থাকতে পারছি। কারণ আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে ম্যাক্সিমাম চ্যারিটি কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজ ভিত্তিক যখন হয়, হয়তো কলেজ বা ইউনিভার্সিটি থেকে যখন আমরা ক্যারিয়ারে চলে যায় তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো বা সেই চ্যারিটিগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। বাট এই প্রবণতাটা কিন্তু অনেকটাই কমে আসে, এবং আমরা এখন দেখি যে স্কুল বা কলেজ লাইফ থেকে কিংবা ইউনিভার্সিটি লাইফ থেকে যে চ্যারিটি কিন্তু শুরু হয় সেটা কিন্তু মোটামুটি একটা স্টেবল একটা জায়গায় আসে, এবং এটা কিন্তু বৃহৎ পরিসরে কিন্তু কাজ করে। আমি আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি, আমি কিন্তু আমার
নিত্যানন্দের ক্যারিয়ারটা কিন্তু আমার স্টুডেন্ট লাইফ থেকে, এবং আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম 2013-তে তখন থেকে কিন্তু এবং শুরু সেটাকে করা। আপনি তো এখনো এখন কিন্তু আমি বহন করে lockdown চলেছেন মধ্যে- এবং রীতিমতো গৌরবের সঙ্গেই কাজ করে চলেছেন বলতে হবে, এবং ভূমিকাও রাখছেন। বিদ্যানন্দ বিস্তার সম্পর্কে, বিস্তৃতি সম্পর্কে জানতে চেয়েছিলাম, সেটি নিয়ে আরও কথা হবে। এবার একটু রাশেদাকে চৌধুরীর কাছে যেতে চাই। রাশেদাকে চৌধুরী, এই যে ভিন্ন ভিন্ন পেশা এবং এইসব পেশাগুলো, অর্থাৎ মৌলিক বলাটা আসলে কেমন দাঁড়ায়, কিন্তু বেশি চর্চিত কয়েকটি পেশার অন্যান্য পেশাগুলোর ব্যাপারে উৎসাহিত হওয়াও তো নিশ্চয়ই একটা বিকাশমান এবং আর্থিকভাবে সক্ষম সমাজের সক্ষম অর্থনৈতিক কাঠামোর লক্ষণ। সেই দিকে আমরা কতখানি এগোতে পেরেছি, কি করলে এগোনো যাবে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, যেটি হলো আমাদের সমাজে তো নানা ধরনের বিভাজন আছে। এই যে আমাদের ক্রিকেটার বলল যে গ্রামে গঞ্জে মানুষ জানেই না, কিন্তু আমাদের দেখেন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সমাজের মধ্যে অথবা ইভেন নিম্নবিত্ত মানুষের মধ্যে অনেকেই ক্রিকেট সম্পর্কে জ্ঞান আছে। মেয়েরা ক্রিকেট খেলে সেই সম্পর্কেও কিন্তু জ্ঞান আছে, তো তারপরেও এক ধরনের অনীহা আছে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তের মধ্যে। মেয়েরা আবার ক্রিকেট খেলবে কেন, বড় 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 পেশায় যাবে, ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিচারপতি হবে তাও ঠিক আছে, কিন্তু এখন সেটা এই অচলায়তনটা কিন্তু ভাঙতে শুরু করেছে। না হলে দেখেন প্যারাট্রুপার নারী আছেন, আমাদের কিন্তু এখন শান্তিরক্ষী মিশনেও নারী আছেন, এগুলো তো আগে তারা কখনো চিন্তা করেননি। কাজেই আমার যেটা মনে হয়, এখানে আমি ক্রিকেটারকে অভিবাদন জানিয়ে আবারও বলবো, যেটা দরকার আমাদের যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলোও কিন্তু তাদের জন্য, এখানে বৈষম্য আছে। পুরুষ ক্রিকেটার আর নারী ক্রিকেটারদের সম্মানের মধ্যে কতখানি তফাৎ, বিচার বিবেচনার মধ্যে কতখানি তফাৎ, সেটা নিয়ে কিন্তু মিডিয়াও খুব একটা কথা বলে না। এই জায়গাতে আমি মনে করি সে কিন্তু ঠিকই বলেছে, গণমাধ্যমও সোচ্চার হতে হবে। পেশা প্রফেশন মানুষের যুগে যুগে বদলায়, না হলে আইটি ইঞ্জিনিয়ার আমরা 15 বছর আগে কি শুনেছি? শুনিনি, কিন্তু সেটাকে পরিচিত করিয়েছে চাহিদাটাও উঠে আসতে হবে। চাহিদাটা তো তৃণমূল থেকে সর্বত্র, এবং সেই চাহিদা তৈরি হচ্ছে, এমন চাহিদা তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে পাল্লা দিয়ে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যেটা আপনি বলছিলেন এবং বৈষম্য দূরীকরণে অন্যান্য সামাজিক অর্থনৈতিক এবং গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানগুলোর যদি উদ্যোগ থাকে, নিশ্চয়ই সেদিকে আমরা এগোতে পারবো। রাশেদা চৌধুরী, আরও কথা হবে। একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা মূলত আজকের অনুষ্ঠানের। এবার একটু বাকি সবার কাছ থেকে জানতে চাই, তাদের প্রত্যাশা নিয়ে সংক্ষেপে শুনতে চাইব। পূজা সেনগুপ্ত, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের 50 নিয়ে আমরা কথা বলছি, 50-এর অগ্রযাত্রা এবং মূল্যায়ন প্রত্যাশার কথা হচ্ছিল এতক্ষণ। বাংলাদেশ তো নিশ্চয়ই আরো অনেক পথ হাঁটবে সামনের জায়গাতে। বাংলাদেশ যখন 75-100-তে পৌঁছবে, কোন বাংলাদেশকে আপনি দেখতে চান? সংক্ষেপে একটু শুনতে চাই। পূজা, আপনাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে আপনার সংযোগটি। আমার কাছে বাংলাদেশ মানেই লাল সবুজ, এবং বিজয়ের রং যেমন লাল, সাহসের রংটাও লাল। আমার মনে হয় আমাদের সাহসের সাথে এগিয়ে যেতে হবে। আমরা যে যার জায়গা থেকে যে কাজটা করছি সেটাই যদি আমরা ঠিকভাবে করি, সুন্দরভাবে করি, এবং একটু দেশের কথা মাথায় রেখে করি, যে আমার কাজের মাধ্যমে যেন আমি যে সেক্টরে কাজ করছি সেই সেক্টরে একটু হলেও একটা পরিবর্তন আসে, সেখানে যে কাজটা যেন ভালো হয়। কাজ যখন ভালো হয় তখন সবকিছু এমনি হয়ে যায়, বাকি বিষয়গুলো অটোমেটিক হয়ে যায়। আর ভালো কাজ করার জন্য ডেডিকেশন দরকার, দায়িত্ববোধ দরকার, মূল্যবোধের চর্চা দরকার। আমরা সবসময় বলি লোকবল, মনোবল, অর্থবল, এই তিনটার মধ্যে সবার আগে কিন্তু দরকার হয় একটা ভালো কাজ করার জন্য মনোবল, তারপরে লোকবল, সবার শেষে অর্থবল। তো এই চেতনা নিয়ে যদি আমরা এগিয়ে যাই, যে কোনো কাজ আমরা করতে পারবো। আমরা সবসময় আমাদের যারা রাজনীতি করেন, বিরোধী দলে যারা থাকেন, তাদেরকে বলতে শুনি যে ক্ষমতায় গেলে এটা করবো, ক্ষমতায় গেলে ওটা করবো। কেন? আপনি যদি করতে চান আপনি এখনই করেন, কিছু করার জন্য তো ক্ষমতা পাওয়ার দরকার নেই, কিছু করার জন্য ইচ্ছাটা থাকা জরুরি। ইচ্ছা, সদিচ্ছার কথা বলছেন, আমাদের সবার মধ্যে জেগে ওঠে। এবং তার সঙ্গে যে অর্থবল বলছিলেন এবং লোকবল, নিশ্চয়ই এই জায়গাগুলোতেও আসলে ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাবো, সেই প্রত্যাশা বাংলাদেশের জন্য। পূজা সেনগুপ্ত, শাহজালাল জোনাক, আপনার কাছ থেকে শুনতে চাই, 50-এর বাংলাদেশ আমরা দেখলাম, আমাদের উত্তর প্রজন্ম কোন বাংলাদেশ দেখবে বলে আপনি প্রত্যাশা রাখেন? আমার কাছে মনে হয় এমন একটা বাংলাদেশ আমরা সামনে চাই, বা এমন একটা বাংলাদেশ হবে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক বেশি সমৃদ্ধ এবং সারা বিশ্বের একটা রোল মডেল হবে, এমন একটা বাংলাদেশ চাই।
তো এটার জন্য আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমাদের শিক্ষার্থীদের যেমন বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার দিকে এগিয়ে যাওয়া দরকার, ঠিক তেমনি আমাদের সরকারেরও উচিত এই জায়গাগুলোতে আরো মনোযোগী হয়ে এই জায়গাগুলোতে বরাদ্দ, বাজেট বা সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করা। তো আমি শুধু তাই নয়, আমি দিন শেষে আরো যে জিনিসটা চাই সেটা আমাদের বাঙালি আমরা সবাই যেন ভালো মানুষ হতে পারি। তো এই জিনিসটাও কিন্তু আমাদের অনেক বড় দরকার। এই সব কিছু মিলিয়েই আশা করছি খুব সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা পাবো সামনে। সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা। আরিফা জাহান বিথি, আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা বলছি ভালোবাসি বাংলাদেশ, আগামীর প্রজন্ম যেই বাংলাদেশকে ভালোবাসবে সেই বাংলাদেশের অবয়ব কেমন দেখতে পান আপনি, কেমন দেখতে চান? আসলেই ভালোবাসি বাংলাদেশকে, কারণ ভালো না বাসলে হয়তো বা আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারতাম না, এবং এই ভালোবাসার জায়গা থেকে আমরা এই কাজগুলো করছি। এবং আপনি দেখেন একটা ভিন্ন প্রান্তে এসে আমরা কাজগুলো করছি। তো আজকে থেকে পরবর্তী সময়ে যে বাংলাদেশ দেখতেছে সেটা হচ্ছে একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই এবং পজিটিভ বাংলাদেশ দেখতে চাই, যেখানে পজিটিভের সাথে আমরা ইনশাআল্লাহ নেগেটিভকে দমন করে ভালো কিছু করবো। যা কিছু নেতিবাচকতা সব পরিহার করে একটা ইতিবাচক বাংলাদেশের দিকে এগোবো আমরা, এই প্রত্যাশা বিথির কণ্ঠে। সালমান খান, এর আগে বিদ্যানন্দের পরিধি বিস্তৃতি নিয়ে কথা হচ্ছিল, বিদ্যানন্দকে আর কতটা ছড়িয়ে দিতে চান এটি আপনার কাছ থেকে সংক্ষেপে শুনতে চাই। আর বাংলাদেশ নিয়ে প্রত্যাশা, তার সঙ্গে বিদ্যানন্দের অগ্রযাত্রাকে কীভাবে আরও সম্মিলন ঘটানো যায় বিদ্যানন্দের অগ্রযাত্রার, বাংলাদেশের অগ্রযাত্রার, আপনার কাছ থেকে শুনতে চাই সংক্ষেপে। আনমিউট করতে হবে সালমান খান, আপনাকে শুনতে পাচ্ছি না সালমান, আনমিউট করতে হবে। আসলে আমরা একটা সমাজ দেখতে চাচ্ছি যেটা সহনশীল হবে, মানুষ মানুষের প্রতি সহনশীল হবে, মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটি বিকশিত সমাজ দেখতে চাচ্ছি, কারণ এখন কিন্তু আমাদের জ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, সবকিছু কিন্তু আমরা ডেভেলপ করছি, বাট নৈতিক মূল্যবোধের থেকে কিছুটা হলো এখনো পর্যন্ত আমরা পিছিয়ে আছি বলে মনে করি। তো আমি মনে করি আমরা ভবিষ্যৎ বাংলাদেশ এমন একটা বাংলাদেশ দেখার প্রত্যাশা করি যেখানে আসলে ভালো মানুষগুলোকে আমরা দেখবো, পজিটিভ বাংলাদেশকে আমরা সবসময় দেখবো। সেই একটা ইতিবাচক বাংলাদেশ, এবং সেখানে মূল্যবোধের চর্চা, নৈতিকতার চর্চা থাকবে। রাশেদাকে চৌধুরী, আমরা বলছি ভালোবাসি বাংলাদেশ, কেবল দুটি শব্দ বা একটা শব্দগুচ্ছ বলছি, এর পেছনে নিশ্চয়ই আরও অনেক অনেক কথা থেকে যায়। যদি সংক্ষেপে বলি ভালোবাসি বাংলাদেশ বলে আসলে আমরা কত কি বোঝাতে চাই, কি বলবেন, এবং সেই সঙ্গে আপনার প্রত্যাশাও শুনতে চাই ছোট করে। অনেক ধন্যবাদ। বাংলাদেশকে না ভালোবাসার তো কোনো কারণ নেই, আমার শেকড়ই শুধু না, আমার প্রিয় বাংলাদেশ, জন্মভূমি বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ, সেটা বলতেই হবে। তবে যেটা আমাদের প্রজন্ম, নতুন প্রজন্মদেরকে দেখে আমরা উদ্বেলিত হই, আশাবাদী হই, মানে প্রত্যাশার জায়গায় অনেকখানি স্বপ্ন দেখি, কিন্তু যেটা আমরা স্বপ্ন দেখেছিলাম বা বঙ্গবন্ধু দেখেছিলেন, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ, কোথাও কোনো পেশার ক্ষেত্রে বৈষম্য থাকবে না, মানুষের না লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে, জাতিগোষ্ঠী নির্বিশেষে বৈষম্য থাকবে না, অসাম্প্রদায়িক, সবার জন্য মানবিক মূল্যবোধ, মানব মর্যাদা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে স্বপ্নটাই স্বপ্ন থেকে যাবে। আমরা স্বপ্ন দেখছি আগামীতে সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ, সুন্দর বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এবং বীর মুক্তিযোদ্ধারা সেই স্বপ্ন বুকে নিয়েই রণাঙ্গনে গিয়েছিলেন, শহীদ হয়েছেন যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যেই নারীরা নির্যাতিত হয়েছেন সেই মুক্তিযোদ্ধা নারীদেরও শ্রদ্ধা জানাতে চাই। এবং দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন তখন আমাদের সঙ্গে, আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাতে চাই। রাশেদাকে চৌধুরী আপনাকে ধন্যবাদ, আরিফা জাহান বিথি ধন্যবাদ আপনাকে, পূজা সেনগুপ্ত আপনাকে ধন্যবাদ, সালমান খান আপনাকে ধন্যবাদ, শাহজালাল জোনাক ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আবারও সেই একই কথা বলতে চাই, নিশ্চয়ই আপনারা মনে রাখবেন, আমজনতার শক্তি বড় শক্তি। সবাইকে জানিয়ে রাখতে চাই বিজয়ের শুভেচ্ছা।